হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে ক্লাসে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞান থেকে তাপ চ্যাপ্টারের শেষ পার্ট আমরা প্রোভাইড করতে চলেছি। আজকের ক্লাসে বেশ কিছু প্রশ্ন রয়েছে। তোমাদের পরিবেশ বিজ্ঞানের তাপের যেটা লাস্ট পোর্শন, পরিবহন, পরিচালন, বিকিরণ, সেই জায়গা থেকে প্রত্যেকটা কনসেপ্ট আমরা কোশ্চেন আনসার চলাকালীন বুঝে নেব এবং কি কি প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে। বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবথেকে বেশি সেগুলো যেমন আমরা দেখব, তার পাশাপাশি প্রশ্নবিচিত্রা সলভ করতেও আমরা যে প্রশ্নগুলো পাই জেনারেলি সেগুলো কিন্তু আজকের ক্লাসের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে, কোশ্চেনের মধ্যে কিন্তু ইনক্লুড করা হয়েছে। তাই প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো মতোভাবে বুঝে নাও। এরপর যখন আমি সাজেশান প্রোভাইড করব সেখান থেকে তোমাদের বলে দেবো যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, সেগুলো তোমরা ভালো মতোভাবে দেখে যাবে। কেমন? এখনও ক্লাস চলাকালীন আমি কিছু কিছু প্রশ্ন তোমাদের বলে দেবো যেগুলো বেশি ভালো করে তোমরা করবে তোমাদের সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য। দেখো, আর একটা কথা, সেটা হচ্ছে যে শর্ট কোশ্চেন আমরা আজকে ক্লাসে দেখে নেব, যেহেতু এটা লাস্ট পার্ট। শর্ট কোশ্চেন 1 নম্বরে যেগুলো প্রশ্নমান সেগুলোর আনসারও কিন্তু আমরা আজকে ক্লাসে দেখব। প্রথম প্রশ্ন আজকে ক্লাস থেকে, সেটা হচ্ছে তাপ সঞ্চালন কতভাবে হতে পারে। তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি আছে, একটা হচ্ছে পরিবহন, একটা 2 নম্বর পরিচালন, 3 নম্বর হচ্ছে বিকিরণ। প্রথম প্রশ্ন এখানে আমাদের সেখান থেকে যে পরিবহন কাকে বলে, মানে আমাদের 3টে পদ্ধতি পরিবহন, পরিচালন, বিকিরণ, সেখান থেকে প্রশ্ন হচ্ছে পরিবহন কাকে বলে, পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। হয়তো তোমাদের পরীক্ষায় আসতে পারে যে পরিবহন পদ্ধতির 2টি বা 3টি বৈশিষ্ট্য লেখো, তার বেশি কিন্তু দেবে না। ওকে, এবার আমরা দেখব প্রথমে পরিবহন কি। পরিবহন মানে যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ শক্তি উষ্ণ স্থান মানে বেশি গরম জায়গা থেকে কম উষ্ণ মানে কম উষ্ণ জায়গা, কম গরম জায়গা, বা তুমি বলতে পারো শীতল অংশে। কেমন? তাহলে বেশি গরম স্থান থেকে তুলনামূলক শীতল অংশে সঞ্চালিত হয়, কিন্তু বস্তুর কণাগুলির কোনো স্থানচ্যুতি হয় না, সেই পদ্ধতিকে তাপের পরিবহন বলে। তাহলে এখানে কি হবে? তাপ একটা বস্তুর উষ্ণতর অংশ, একটা বস্তুর ধরো এই দিকটা ধরো গরম বেশি, এই দিকটা ধরো শীতল, তাহলে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপটা যাবে। কেমন? ভেতর দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপটা শুধুমাত্র যাবে বা তাপ শক্তি যাবে, কিন্তু মাধ্যমের কণাগুলো, মানে এখানে কঠিন পদার্থ রয়েছে, কঠিন মাধ্যম, এটা ধরো এটা লোহার টুকরো বা লোহার দণ্ড তুমি ভাবতে পারো, তাহলে সেই লোহার কণাগুলোর কোনো স্থান পরিবর্তন কিন্তু হবে না। এই পয়েন্টগুলো মনে রাখবে, তার কারণ ভেতর থেকে অনেক শর্ট কোশ্চেন দেয়, সেগুলোর জন্য কিন্তু এই জায়গাগুলো মনে রাখতেই হবে। কেমন? যে কোন পদ্ধতিতে মাধ্যমের কণাগুলির স্থান পরিবর্তন করে না, তখন আনসার হবে পরিবহন পদ্ধতি। কেমন? তাহলে এখানে কঠিন বস্তুর মধ্যে তাপের সঞ্চালনটা হয় এবং মাধ্যমের কণাগুলির কিন্তু কোনো রকম কোনো স্থান পরিবর্তন হয় না, শুধুমাত্র তাপটা উষ্ণতর অংশ মানে বেশি গরম জায়গা থেকে শীতল অংশে সঞ্চালিত হয়, মানে ছড়িয়ে পড়ে বা প্রবাহিত হয়। তাহলে বৈশিষ্ট্য আমরা কী কী লিখবো? এখানে বৈশিষ্ট্যর ক্ষেত্রে আমি 4টে বৈশিষ্ট্য দিয়েছি, তোমরা মূলত 3টে বৈশিষ্ট্য মনে রাখবে, বেশি দরকার নেই। এখানে মাধ্যম অবশ্যই প্রয়োজন, মাধ্যম ছাড়া কোনোভাবেই পরিবহন পদ্ধতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় তাপ যেতে পারে না। 2 নম্বর, মাধ্যমের কণাগুলো স্থানচ্যুতি ঘটে না, মানে মাধ্যমের কণাগুলো নিজেরা এখান থেকে, ধরো এখানে লোহার টুকরো বলছিলাম আমি, এখানকার কণাটা কিন্তু এইখানে চলে এসে তাপ পরিবহন করে তা কিন্তু নয়। এখানকার কণা এখানেই থাকবে, এই কণাটা এখানেই থাকবে, যেখানে যে কণাটা আছে সেটা সেখানেই থাকবে, কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গা যাবে না, শুধুমাত্র তাপটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে। নেক্সট, মাধ্যমের কণাগুলি দৃঢ় হলে তাপ শক্তির পরিবহন দ্রুত হয়, যেমন লোহার কণাগুলো জমাট বাঁধা বেশি, একদম দৃঢ়ভাবে যুক্ত আছে, তার জন্য এখানে তাপটা বেশি যাবে। আর শূন্য মাধ্যম, আমি প্রথমেই বলেছি মাধ্যম দরকার তবেই পরিবহন হবে, তাহলে শূন্য মাধ্যম, সেখানে কিন্তু কোনো মাধ্যম নেই, তাহলে সেখানে তাপের পরিবহন কিন্তু হবে না। নেক্সট কোশ্চেন, শীতকালে হাতি কেন ধুলো মাখে? দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমরা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। কেমন? শীতকালে হাতি ধুলো মাখে, দেখো এই জায়গা থেকে বেশ কিছু প্রশ্ন আছে, একই কনসেপ্ট, ওই একটা কনসেপ্টের ওপর অনেক প্রশ্ন হয়। যেমন আমি এখানে এই কোশ্চেনটা বলছি, তারপরে নেক্সট কোশ্চেনে যাব, তারপরে আরও দু একটা কোশ্চেন দেখবে কনসেপ্টটা জিনিসটা একই, মানে এটা একদম ছেলে খেলার মতো জিনিসটা হয়ে যাবে, যে একটা জিনিস জানলে পরপর নিজেরাই তোমরা বানিয়ে লিখতে পারবে। কিন্তু একটা তো তোমাকে ঠিকমতো বুঝতে হবে, ধারণাটা তোমাদের জেনে রাখতে হবে, নাহলে তোমাকে প্রত্যেকটা প্রশ্ন মুখস্থ করতে হবে। তাহলে আমরা একটা জিনিস ভালো করে বুঝে নেব। দেখো, দেখা যায় শীতকালে হাতি নিজের গায়ে কিন্তু ধুলোগুলো ছড়িয়ে দেয়, ধুলোগুলো মেখে নেয়। কেন হয়? কেন এটা করে? তার কারণ হচ্ছে যে হাতি যখন তার গায়ে ধুলোটা ছড়িয়ে দেয় বা ধুলো মাখে,
তখন কি হয়, ধুলোর হাতির শরীর রয়েছে, হাতির শরীরের মধ্যে এখানে ধুলো মেখেছে, ধুলোর গায়ে গায়ে ধুলোর মাঝে মাঝে কী রয়েছে, গ্যাপ রয়েছে, তাই না? একদম টাইটলি প্যাকড তো হবে না, লোহার যেমন কণাগুলো টাইট ভাবে যুক্ত থাকে, কণাগুলো পরপর টাইটলি প্যাক থাকে, কাছাকাছি থাকে, ধুলো তো আর সেরকমভাবে থাকে না, ধুলোর মাঝে মাঝে গ্যাপ থাকে, সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে, মাঝখানে বাতাস ঢুকে থাকে। এবার তুমি জানো যে বাতাস হচ্ছে তাপের কুপরিবাহী, বাতাস কিন্তু তাপ পরিবহন করতে পারে না। তাহলে ওই যে ধুলোর মাঝে মাঝে বাতাস আটকে রয়েছে, সে বাতাস কি করবে, হাতির শরীর থেকে, শীতকাল যখন, তখন বাইরের তাপমাত্রা খুব কম, আর হাতির শরীরের যদি সেই তাপটা বেরিয়ে যায় তাহলে হাতির শরীরটা শীতল হয়ে পড়বে। সেটা যাতে না হয় তাই জন্য ধুলো মাখলো, তাহলে ধুলোর গায়ে গায়ে বাতাস আটকে থাকবে, সে বাতাস কখনোই হাতির শরীরের তাপকে বাইরে বেরিয়ে যেতে দেবে না। যেহেতু ধুলোর মাঝে মাঝে বাতাস আছে, সেটা তাপের কুপরিবাহী, তাহলে তাপের কুপরিবাহী মানে সেখান হাতির শরীর থেকে তাপটা কিন্তু বাইরে পরিবাহিত হতে পারবে না। তাহলে হাতির শরীরটা কিন্তু অত শীতল হবে না, মানে শীতকালেও হাতির শরীরটা বেশ গরম থাকবে বা আরামদায়ক থাকবে। এই কারণেই কিন্তু শীতকালে হাতি ধুলো মাখে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বরফকে কাঠের গুঁড়ো দিয়ে ঢেকে রাখা হয়, এখানেও একই রকম আনসার আমাদের হবে। কী হবে এখানে, যে এক জায়গা থেকে অন্য জায়গায় যখন বরফ নিয়ে যাওয়া হয়, বরফটা সেটা গলে যেতে পারে, তা সেটা যাতে না হয় কাঠের গুঁড়ো মাখানো হয়। আবার কখনো কখনো চট জড়িয়ে রাখা হয়, কেন, তাতে কাঠের গুঁড়ো মাখালে বা চট দিলে সেখানে মাঝখানে বাতাস আটকে যায়, সে বাতাসটা তাপের কুপরিবাহী, তাহলে বাইরে থেকে তাপ মানে ভেতর থেকে তাপটা বাইরে যেতে পারে না, বা বাইরে যে গরম আবহাওয়ার বা গরম তাপটা ভেতরে গিয়ে বরফটাকে গলাতে পারে না। তাই জন্য বরফ অনেকক্ষণ কিন্তু কঠিন অবস্থায়, মানে বরফ অবস্থাতেই থাকে। নেক্সট কোয়েশ্চেন, শীতকালে সুতোর তৈরি একটা মোটা জামার বদলে যদি দুটো জামা পরা হয় তাহলে বেশি আরাম লাগে, তার কারণ কি, এখানেও তাই, একটা যদি মোটা জামা পরা হয় তাহলে ধরো এটা শরীর, আমাদের শরীর, এই জায়গাটা ধরো আমাদের শরীর রয়েছে, এই জায়গাটা ধরো আমার শরীর রয়েছে। এবার এই মোটা জামা যদি পরি তাহলে মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপে বাতাস থাকে, সেই বাতাসটা কি করবে, শরীর থেকে তাপটা বাইরে যেতে বাধা দেবে। কিন্তু যদি দুটো জামা থাকে, ধরো এটা শরীর, দুটো জামা যদি পরপর পরি তাহলে দুটো জামার মাঝখানে দুটো লেয়ার হয়ে গেল, তাহলে দুটো জায়গাতে বাতাস আটকে থাকলো, তাহলে দুটো লেয়ার যেহেতু পেয়ে যাচ্ছি বাতাসে, তাহলে সেইখানে বায়ুস্তর কি করবে, একদমই কিন্তু শরীরের তাপটাকে বাইরে বেরোতে দেবে না, মানে শরীরটাকে ঠান্ডা হতে দেবে না। ওকে, তাহলে শরীরটা কিন্তু অনেকক্ষণ গরম থাকবে। এ কারণেই একটা মোটা জামার থেকে শীতকালে যদি দুটো পাতলা সুতোর জামা বা সুতির তৈরি জামা পরা হয় তাহলে সেটা বেশি আরামদায়ক হয়। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি, এখানেও তাই, উলের গায়ে গায়ে বায়ু আটকে থাকে, সেই কারণেই বায়ু যেহেতু তাপের কুপরিবাহী, তাহলে শরীর থেকে তাপ বেরোতে পারে না। গায়ে কম্বল চাপা দিলে আরাম লাগে শীতকালে, এটাও তাই, কম্বলের মাঝখানেও যে তুলোগুলো থাকে সেখানেও কিন্তু বাতাস আটকে থাকে, বা কম্বল চাপা দিলে কম্বল এবং গায়ের মাঝখানে একটা বায়ুর স্তর তৈরি হয়, সে বাতাস তো তাপের কুপরিবাহী, তাহলে শরীর থেকে তাপ বাইরে বেরিয়ে যেতে পারবে না, বা বাইরের ঠান্ডা হাওয়াটা শরীরের ভিতরে আসতে পারবে না, তাহলে আরাম লাগবে। কেমন, নেক্সট কোশ্চেনটা দারুণ ইম্পর্টেন্ট, একই কনসেপ্ট থেকে, সেটা হচ্ছে শীতকালে কখনো কখনো পাখিরা পালক ফুলিয়ে বসে থাকে, তাহলে পালক ফুলিয়ে যদি বসে থাকে তাহলে পালকের ভেতরে যখন ফুলিয়ে রাখে তখন ভেতরে বাতাস আটকে যায়। নিয়ে এবার একই গল্প, বাতাস তাপের কুপরিবাহী, তাহলে পাখির দেহ থেকে তাপ বাইরে বেরিয়ে আসতে পারবে না, বা বাইরের ঠান্ডা হাওয়া পাখির শরীরে যেতে প্রবেশ করতে পারবে না, ফলে পাখির শরীর গরম থাকবে এবং আরামবোধ হবে। নেক্সট, ইগলু কি, এটি কেন বরফ দিয়ে তৈরি করা হয়, এটাও দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। ইগলু থেকে কিন্তু প্রশ্ন আসে, শর্ট কোশ্চেন 1 নম্বরের হলেও কিন্তু আসে। দেখো, গ্রিনল্যান্ডের একটা অঞ্চল রয়েছে, তার নাম হচ্ছে থুলে, সেই থুলে অঞ্চলে যারা বসবাস করে তাদেরকে কি বলা হয়, এস্কিমো বলা হয়, এস্কিমো। সেই গ্রিনল্যান্ডে থুলে অঞ্চলের এস্কিমোদের কি করে, ওরা বরফ দিয়ে বাড়ি তৈরি করে, তাদের যে বরফ দিয়ে তৈরি বাড়ি সেটাকে বলা হয় ইগলু। এবার বরফ দিয়ে কেন তৈরি হয়, বরফ তাপের কুপরিবাহী, যেমন বাতাসটা তাপের কুপরিবাহী একরকমভাবে বরফটাও তাপের কুপরিবাহী, তাহলে বরফ দিয়ে যখন বাড়িটা তৈরি করা হবে, বরফ দিয়ে বাড়িটা তৈরি করা হলে কি হবে, ভেতরের বাতাস আটকে থাকবে, কুপরিবাহী বাতাসের স্তর, সে বাতাসটা কিন্তু বা ভেতরে যে ঠান্ডা, মানে ভেতরে যে গরম পরিবেশ রয়েছে সেই গরম তাপটা কিন্তু বাইরে বেরিয়ে আসতে পারবে না, যেহেতু এখানে কি রয়েছে, ঘরের দেওয়ালগুলো সব বরফ দিয়ে তৈরি, বরফের তৈরি ইগলু ঘর, তাহলে বাইরে
তাপ বেরিয়ে আসতে পারবে না, বা বাইরের ঠান্ডা আবহাওয়া সেটা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে না। ফলে বাইরে খুব ঠান্ডা থাকলেও ভেতরে যে পরিবেশ সেটা কিন্তু অনেকটা আরামদায়ক থাকে। কেমন, বা ঘরটা বেশ গরম থাকে। তাপের পরিবহন হলো, এবার আমরা পরিচলন দেখব, মানে আমাদের তাপ সঞ্চালনের যেটা 2 নম্বর পদ্ধতি পরিচলন। এখানে দেখো পরিবহন যেমন কি হচ্ছিল, কঠিনের মধ্য দিয়ে হচ্ছিল, সলিডের মধ্যে হচ্ছিল, পরিচলনটা লিকুইড এবং গ্যাসের মধ্যে দিয়ে কিন্তু হবে। ওকে, এবং এখানে দেখো কণাগুলো নিজেরা কিন্তু বেশি উষ্ণতার স্থান থেকে কম উষ্ণতার স্থানে গিয়ে তাপ সঞ্চালন করবে। পরিবহনে কিন্তু কণাগুলো নিজেরা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল না, এবার কিন্তু পরিচালনে মানে পদার্থের কণাগুলো নিজেরা যাবে। তুমি যখন যদি চা করো, দেখো চা করলে আমরা দেখতে পাবো যে চা যখন করা হয়, চা মানে চা পাতা দেওয়ার পর দেখবে চা পাতাগুলো যখন ফুটতে থাকে, মানে জলটা যখন ফুটতে থাকে, তখন চা পাতাগুলো দেখো উপর নিচে কিন্তু ঘোরাঘুরি করে। তার মানে তুমি বুঝতে পারছো যে জলের কণাগুলো কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় উপর নিচে বারবার হচ্ছে, এদিক ওদিক চলাফেরা করছে, নিয়ে পুরো জলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে, মাধ্যমের কণা মানে এখানে মাধ্যম কি, জল। তাহলে জলটা কিন্তু এখানে জলের কণাগুলো নিজেরা কিন্তু তাপ ছড়িয়ে দিচ্ছে। পরিবহনে কিন্তু কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল না, শুধু তাপটা যাচ্ছিল। কিন্তু পরিচালনে কি হচ্ছে, এখানে কিন্তু মাধ্যমের কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। আর 2 নম্বর দেখলাম পরিবহনটা হচ্ছিল কঠিনের মধ্যে, কিন্তু পরিচালন আমরা দেখছি যে তরল বা গ্যাসের মধ্যে হয়। ওকে, এবার ধরো কোনো একটা জায়গা, ধরো এখানে তরল বা গ্যাস রয়েছে। এই যে ধরো আমি চায়ের কথাই বলছি, ধরো কেমন, চায়ের ক্ষেত্রেও তরল নিয়েছি আমি, মানে জল নিয়েছি। এবার যখন গরম করব, তখন গরম করলে কি হবে, তরলের যেটা গরম অংশ নিচেরটা গরম হয়ে যাবে বেশি, সেটা তখন কী হবে, উপরে যাবে। আর উপরকার ঠান্ডা জলটা নিচে আসবে, নিয়ে এরকমভাবে চলতেই থাকবে, তাই না? নিচেটা যেটা গরম হবে সেটা উপরে উঠবে, আর উপরকার ঠান্ডা জলটা সেটা নিচে যাবে, এরকমভাবে একটা স্রোত সৃষ্টি হবে, সেটাকে বলা হয় পরিচালন স্রোত। গ্যাসের ক্ষেত্রেও দেখা যায়, ধরো এটা যদি মাটি হয় তাহলে মাটি যখন দিনের বেলা প্রচণ্ড গরম হচ্ছে, তখন মাটির কাছাকাছি থাকা বাতাসও গরম হচ্ছে। সে বাতাস গরম হলে কি হয়, প্রসারিত হয়, মানে আয়তনে বাড়ে, ফলে কী হবে, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এবার এই নিচের জায়গায় বাতাসটা নেই, শূন্যস্থান সৃষ্টি হয়েছে, তখন কী হবে, উপর থেকে শীতল আর ঠান্ডা ভারী বাতাস সেটা নিচের দিকে বয়ে যায়, মানে চলে আসে। এরকমভাবে চক্রাকার একটা স্রোতের সৃষ্টি হচ্ছে, এই স্রোতটাকে বলা হয় পরিচলন স্রোত। এবার পরিচালনের বৈশিষ্ট্য এখানে তোমরা একই রকমভাবে পড়বে। এখানেও কিন্তু তরল গ্যাসের মধ্যে পরিচালন হয়, জড় মাধ্যমের কিন্তু প্রয়োজন হয়, মাধ্যমের কণাগুলি স্থান পরিবর্তন করে, আর তাপ শুধুমাত্র নিচ থেকে উপরের দিকে যাবে পরিচালন পদ্ধতিতে। নেক্সট কোয়েশ্চেন, ঘরের দেওয়ালের উপরের দিকে ঘুলঘুলি বা ফাঁক থাকে কেন? ভেন্টিলেটর যেটা বাড়িতে থাকে, কেমন আগের দিনের বাড়িগুলোতে বেশিরভাগই থাকতো, এখন ফ্ল্যাট সিস্টেম বাড়িগুলোতে সেরকমভাবে থাকা হয় না, বা এসি যদি বসানো হয় ঘরের মধ্যে, সেখানে কিন্তু গ্যাপগুলো রাখা হয় না। ওকে, তবে অনেকের বাড়িতেই আমরা ঘুলঘুলি বা যেটা ভেন্টিলেটরের কথা বলছি সেটা কিন্তু দেখতে পাই। এখানে কি হয় দেখো, ঘরের মধ্যে যখন আমরা থাকি তখন শ্বাসকার্য চালাচ্ছি, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি। তাছাড়া ঘরের মধ্যে আগুন যদি আমরা জ্বালাই তাহলে ঘরের পরিবেশটা দূষিত হয়। এবার দূষিত হলে দূষিত বাতাস, কার্বন ডাইঅক্সাইড যেগুলো ছাড়ছি সেগুলো কি হচ্ছে, হালকা হয়ে উপরের দিকে উঠে যায়। এবার যদি ঘুলঘুলি না থাকতো তাহলে সেই বাতাসটা বেরোতে পারতো না, ঘরের মধ্যে থাকতো, তাহলে ঘরের পরিবেশটা প্রচণ্ড গরম হতো এবং অস্বস্তিকর দূষিত একটা পরিবেশ আমরা কিন্তু পেতাম। সেটা যাতে না হয় তার জন্য ঘরের উপরের দিকে ঘুলঘুলি মানে ভেন্টিলেটর রাখা হয়। তাহলে ঘরের আমরা শ্বাসকার্য চালানোর ফলে নিঃশ্বাসে যে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, বা পরিবেশ নানা রকমভাবে দূষিত হচ্ছে, আগুন জ্বালানো হচ্ছে, দূষণ হচ্ছে, সেই বাতাসগুলো গরম হয়ে উপর দিকে উঠে ভেন্টিলেটর দিয়ে বেরিয়ে যায়, কেমন। আর বাইরে যেটা ঠান্ডা বিশুদ্ধ বাতাস সেটা কিন্তু আবার দরজা জানালা ফাঁক দিয়ে ভেতরে প্রবেশ করে, এরকমভাবে বায়ু চলাচল কিন্তু সম্ভব হয়। এ কারণেই ঘুলঘুলি বা ফাঁক রাখা হয়। নেক্সট কোয়েশ্চেন, শীতকালে বদ্ধ ঘরে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া বিপজ্জনক। তার কারণ বদ্ধ ঘর, দরজা জানালা সব বন্ধ করে যদি কেউ আগুন জ্বালিয়ে শুয়ে থাকে, তাহলে মানে তার ক্ষেত্রে সেটা এতটাই বিপজ্জনক যে মৃত্যুও পর্যন্ত হতে পারে। তার কারণ কয়লা কেরোসিন যেটাই জ্বালাচ্ছে, যখন জীবাশ্ম জ্বালানি দহন করা হচ্ছে, কয়লা হোক কেরোসিন হোক, তাহলে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড তৈরি হচ্ছে, এইসব বিষাক্ত গ্যাস তৈরি হচ্ছে। এবার যদি দরজা জানলা বন্ধ থাকে তাহলে সেই গ্যাসগুলো বেরোতে পারছে না, আর যতক্ষণ ধরে জ্বলছে ততক্ষণ ধরে
বা ঘরের মধ্যে কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড গ্যাস তৈরি হতে থাকছে। এবার ঘরের মধ্যে যদি কোনো ব্যক্তি শুয়ে থাকে দরজা জানলা বন্ধ করে এরকমভাবে আগুন জ্বালিয়ে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে যদি শুয়ে থাকে, তাহলে তার শরীরে ক্রমাগত কার্বন ডাইঅক্সাইড আর কার্বন মনোক্সাইড ঢুকবে এবং সেগুলো রক্তের সঙ্গে মিশে বিষক্রিয়া তৈরি করবে, ফলে তার সেক্ষেত্রে মৃত্যু কিন্তু ঘটতে পারে। এ কারণেই বদ্ধ ঘরে কখনোই শীতকালে হ্যারিকেন বা আগুন জ্বালিয়ে শোয়া উচিত নয়। নেক্সট, স্থলবায়ু সমুদ্রবায়ু কি? এখানে জিনিসটা বুঝবে, স্থলবায়ু এবং সমুদ্রবায়ু অনেকের গণ্ডগোল হয় এই জায়গাটা। স্থলবায়ু মানে যেখান থেকে আসছে, স্থলবায়ু মানে স্থল মাটি থেকে আসছে যে বাতাস, তার নাম স্থলবায়ু। সমুদ্র থেকে আসে বলে তার নাম হচ্ছে সমুদ্রবায়ু। ওকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা? ব্যাপারটা হচ্ছে যে তুমি ভাবো যে এইটা হচ্ছে মাটি, এই জায়গাটা হচ্ছে মাটি, আর এখানে জলাশয় সমুদ্র রয়েছে, নদী রয়েছে, যা কিছু রয়েছে, এটা জলাশয়। এবার দিনের বেলার কথা ভাবো, দিনের বেলায় দুটোই কিন্তু মানে মাটি এবং এখানে জলাশয় দুটোই গরম হয়, কিন্তু দেখা যায় যে স্থলভাগ জলভাগের থেকে বেশি উত্তপ্ত হয়, মানে মাটিটা বেশি গরম হয়, জলটা কম গরম হয়। যাই হোক, এবার সূর্য অস্ত গেল সন্ধ্যের পর কী হবে? আর তো গরম হতে পারবে না যেহেতু সূর্য নেই, এবার তাপ ছাড়বে, তারা মাটিও তাপ ছাড়বে আর জলটাও তাপ ছাড়বে। এবার দেখা যায় যে জলভাগের থেকে স্থলভাগটা তাড়াতাড়ি কিন্তু তাপ ছেড়ে ঠান্ডা হয়, মাটি কিন্তু তাড়াতাড়ি তাপ ছেড়ে ঠান্ডা হতে পারে। জল যেমন ধীরে ধীরে গরম হয়, ধীরে ধীরে ঠান্ডা হয়, মাটি তাড়াতাড়ি গরম হয়, তাড়াতাড়ি ঠান্ডা হয়। তাহলে যেই সূর্য অস্ত গেলো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেল। নিয়ে ধরো এখানে উষ্ণতা হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু জলের উপরে যে বাতাসটা রয়েছে সেটা কিন্তু অতটা ঠান্ডা হতে পারলো না, তখন সেটা হয়ে আছে ধরো 26 ডিগ্রি সেলসিয়াস। আমি অ্যাজ ফর এক্সাম্পল বললাম। তাহলে যে কোনো সময় ধরো রাত্রে 10টা বা 11টার কথা বলছি, তখন কিন্তু মাটি ঠান্ডা হয়েছে, তার জন্য বাতাসটা মাটি সংলগ্ন বাতাসটা 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে। আর জলের ওপর বাতাসটা অতটা ঠান্ডা হতে পারেনি, সেখানে জল যেহেতু অত ঠান্ডা হতে পারেনি তাই জন্য ওপরকার বাতাসটাও ঠান্ডা হয়নি, 26 ডিগ্রি সেলসিয়াসে আছে। এবার কি হবে? আমরা জানি যে কী হবে, এখানে এই যে এই জায়গাটার বাতাসটা গরম বাতাস, তার জন্য সেটা উপরের দিকে উঠে যাবে। উপরের দিকে উঠে গেলে এই জায়গাতে শূন্যস্থান সৃষ্টি হবে। শূন্যস্থান পূরণ করার জন্য কি হবে? তখন 20 ডিগ্রি সেলসিয়াস এখানকার যেটা ঠান্ডা এবং ভারী বাতাস সেটা কিন্তু সমুদ্রের দিকে ছুটে যাবে। তাহলে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে কোথা থেকে? স্থল থেকে আসছে, মাটি থেকে আসছে, তাহলে স্থল থেকে সমুদ্রের দিকে ছুটে যাচ্ছে, তার জন্য এই বায়ুটার নাম হবে স্থলবায়ু। এটা কখন ঘটবে? রাত্রিবেলা। আর সমুদ্রবায়ু কখন হবে? সমুদ্রবায়ু হবে দিনের বেলায়। দিনের বেলাতে কী কেস? দিনের বেলাতে দেখো মাটিটা কিন্তু বেশি গরম হবে কার তুলনায়? জলের তুলনায়। মানে দিনের বেলায় এইটা ধরো 26 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, আর এটা কিন্তু অতটা গরম হতে পারবে না, ধরো 20 ডিগ্রি সেলসিয়াস হয়েছে সাপোজ। কেমন? তাহলে দিনের বেলায় এটা বেশি গরম, তাহলে এখানকার বাতাসটা ঠান্ডা মানে গরম হয়ে উপরের দিকে উঠে যাবে, এখানে শূন্যস্থান সৃষ্টি হবে, তাই জন্য ঠান্ডা বাতাস 20 ডিগ্রির বাতাসটা সমুদ্র থেকে স্থলের দিকে যাবে, তাহলে সমুদ্র থেকে আসবে বলে এর নাম হচ্ছে সমুদ্র বায়ু। আশা করি বুঝতে পেরেছ। এরপর নেক্সট, তাপের আমরা পরিবহন দেখলাম, পরিচলন দেখলাম, বিকিরণ থেকে কিছু প্রশ্ন আমরা দেখব। দেখো, যে পদ্ধতিতে তাপ মাধ্যমকে উত্তপ্ত না করে উষ্ণ বস্তু থেকে কম উষ্ণ বস্তু মানে শীতল বস্তুতে ছড়িয়ে পড়ে তাকে বিকিরণ বলে, তাহলে এখানে কোনো মাধ্যমের দরকার হয় না। বৈশিষ্ট্য, তরঙ্গের আকারে ছড়িয়ে পড়ে বেশি উষ্ণতার স্থান থেকে কম উষ্ণতার অংশে বা শীতল অংশে, এখানে মাধ্যমের প্রয়োজন হয় না। আর তাপ সঞ্চালনের বেগ এখানে খুব বেশি হয়, আলোর বেগের সমান বেগে কিন্তু তাপটা যায়, কেমন, এবং সরল রেখায় চলাচল করে। নেক্সট, থার্মোফ্লাস্কের কার্যনীতি, এটা তোমাদের টেক্সট বুক থেকে আমি নিয়েছি। অনেক সময় দেখা যায় যে থার্মোফ্লাস্কের কার্যনীতি এটা কিন্তু বিভিন্ন স্কুলের প্রশ্নপত্রে দেয়, এই জায়গাটা পড়তে হবে। আবার ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, তোমরা যারা পেড গ্রুপে আছো পিডিএফ তো পেয়ে যাবে, তবে এখানে একটা জিনিস মনে রাখবে, হয়তো নানা রকমভাবে প্রশ্ন দিতে পারে যে থার্মোফ্লাস্কে কিভাবে তাপের পরিবহনটাকে বন্ধ রাখা যায়, বা থার্মোফ্লাস্কে কিভাবে তাপের পরিবহন পরিচালন বিকিরণ বন্ধ করা হয়। কেমন? তাহলে কার্যনীতিটাই কিন্তু তোমাকে সেখানে লিখতে হবে। এখানে থার্মোফ্লাস্ক যেটা, সেই ফ্লাস্কটা তৈরি হয় কাঁচ দিয়ে। কাঁচ তুমি জানো যে কাঁচ হচ্ছে তাপের কুপরিবাহী। এবার যে ছিপিটা থাকে মুখে, মানে মাথাতে যে ছিপিটা থাকে সেটাও কিন্তু তাপের কুপরিবাহী। এবার
কাঁচটা, ভেতরের কাঁচটা যে চারিপাশে যে বিভিন্ন অংশ দিয়ে তৈরি হয়, সেগুলোও কিন্তু কুপরিবাহী পদার্থ দিয়ে তৈরি হয়। এবার তাপ পরিবহনের জন্য তাপ সঞ্চালন কিন্তু ব্যাহত হয়। কেন? তাপ পরিবহন হওয়ার জন্য তাপের সুপরিবাহী বস্তু দরকার, কিন্তু ফ্লাস্কটা তৈরি কাঁচ দিয়ে, যেটা তাপের কুপরিবাহী। কাঁচের চারপাশে যেগুলো আছে সেগুলোও কিন্তু তাপের কুপরিবাহী, তাহলে পরিবহন কিন্তু হতে পারবে না। এভাবে পরিবহনটাকে বন্ধ করা হলো। নেক্সট, আবার দুটো দেওয়াল থাকে কাঁচের, সেই দেওয়াল দুটোর মাঝখানে বায়ু শূন্য করা হয়, প্রায় বায়ু শূন্য। তাহলে এখানে বায়ু শূন্য যদি করা হয় তাহলে মাধ্যম নাই, তাহলে পরিবহনও হবে না। 2 নাম্বার, পরিচালনা কিন্তু এখানে হবে না, যেহেতু বাতাসও নেই। পরিচালনার ক্ষেত্রেও কিন্তু জড় মাধ্যম দরকার, তাহলে বাতাস যদি না থাকে তাহলে পরিচালনাও কিন্তু তাপ, ভেতরকার তাপটা বাইরে বেরিয়ে আসতে পারবে না, বা বাইরের তাপটা ভেতরে ঢুকতে পারবে না। ওকে, এবার দেখো বিকিরণ কী করে বন্ধ করা হয়েছে। দেখো, বিকিরণ প্রক্রিয়ায় বাইরের থেকে তাপ প্রবেশ করার সময় মানে চেষ্টা করবে, ফ্লাস্কের ভেতরে ঢোকার চেষ্টা করবে, কিন্তু প্রথম দেওয়াল দিয়ে, মানে কাঁচ থার্মোফ্লাস্কের ধর প্রথম দেওয়াল আছে, সেই দেওয়াল দিয়ে ঢোকার চেষ্টা করবে, কিন্তু আবার সেই তাপটা বাইরে বেরিয়ে চলে আসবে, প্রতিফলিত হয়ে বাইরেই চলে আসবে। আর ভেতরে যদি ধরো গরম জিনিস রাখা হয়েছে, সেই তাপটা কাঁচ দিয়ে এইদিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে, বেরোবার চেষ্টা করবে, কিন্তু প্রতিফলিত হয়ে আবার ওই তরলের মধ্যেই ফিরে যাবে। ফলে তাপটা বাইরে বেরিয়ে না গিয়ে সেই তরলেই, ধরো ফ্লাস্কের মধ্যে জল রাখা হয়েছে বা চা রাখা হয়েছে, তাহলে সেই চার মধ্যে বা জলের মধ্যেই কিন্তু তাপটা ফিরিয়ে আসবে। মানে এখানে বিকিরণ পদ্ধতিতে বেরোবার চেষ্টা করবে, কিন্তু প্রতিফলিত হয়ে ওই তরলেই আবার ফিরে আসবে। তাহলে এরকমভাবে বিকিরণটা, মানে পরিবহন, পরিচালনা এবং বিকিরণ তিনটাকে বন্ধ রাখা হয়। ফলে গরম বস্তু ফ্লাস্কের মধ্যে অনেকক্ষণ গরম থাকে, আর ঠান্ডা বস্তু অনেকক্ষণ ঠান্ডা থাকে। নেক্সট, পরিবহন পরিচালনা বিকিরণের মধ্যে পার্থক্য আশা করি তোমরা পারবে, আমি এখানে করে দিয়েছি। অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নাও। এসআইতে আপেক্ষিক তাপের একক হচ্ছে জুল পার কেজি কেলভিন। এটাকে তোমরা এরকমভাবে লিখতে পারো, জুল পার কেজি কেলভিন, কেমন, বা জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স, এরকমভাবে লেখা যায়। নেক্সট, তাপ সঞ্চালনের কোন পদ্ধতিতে মাধ্যমের অণুগুলো স্থানচ্যুত হয়? পরিচলন। সূর্য থেকে তাপ আসছে, বিকিরণ পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি, সেটা হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। চাপ বাড়ালে গলনাঙ্ক বাড়ে, মোম আমরা পড়েছিলাম, চাপ যদি বাড়ানো হয় তাহলে গলনাঙ্ক কিন্তু বেড়ে যায়। আর কেমনভাবে পরিবর্তন হয়? এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বাড়ানো হয় তাহলে মোমের গলনাঙ্ক 0.04 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। বরফে কিন্তু উল্টো হয়, হ্যাঁ, চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, সেটা আমরা দেবো একটু পরেই, তোমরা পাবে প্রশ্নটা। তারপর দেখো, মাধ্যমে প্রয়োজন হয় না বিকিরণ, সবচেয়ে দ্রুত তাপ সঞ্চালন ঘটে বিকিরণে, আলোর বেগে ঘটে, একটু আগে দেখলাম। চাপ বাড়ালে গলনাঙ্ক কমে, এমন উদাহরণ হচ্ছে বরফ। চাপ বাড়ালে বরফের গলনাঙ্কে কীরকম পরিবর্তন হয়? না তো চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে। কত কমে? এক বায়ুমণ্ডলীয় চাপ যদি বাড়ানো হয় তাহলে গলনাঙ্ক 0.0007 ডিগ্রি সেলসিয়াস এত কমে যায়। তাহলে মোমে যেমন বেড়ে যাচ্ছিলো দেখছিলাম, এখানে কিন্তু কমবে, বরফে কমে, উল্টো। যেহেতু বরফ থেকে যখন জল হয় তখন আয়তন কমে, কেমন, আর মোম যখন গলে জল হয় তখন আয়তনে বাড়ে। এরপরে সিজিএসে তাপের একক ক্যালোরি, এসআইতে হচ্ছে জুল। পরিবহন হয় কঠিন মাধ্যমে, পরিচালন এখনই দেখলাম তরল আর গ্যাসের মধ্যে হয়। থার্মোফ্লাস্ক কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জেমস ডিওয়ার। নির্দিষ্ট গলনাঙ্ক নেই এমন পদার্থ হচ্ছে কাঁচ, মোম, এদের নির্দিষ্ট গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কিছু নেই। চাপ বাড়লে জলের স্ফুটনাঙ্ক বাড়ে, খনির মধ্যে যেহেতু চাপটা বাড়ে তার জন্য তরলের স্ফুটনাঙ্ক বাড়ে, এটাও কিন্তু মনে রাখবে। ড্যাশের ফলে শৈত্যের সৃষ্টি হয়, বাষ্পায়ন। তোমরা ক্লাস 7-এ পড়েছো, হাতে ইথার বা স্পিরিট ঢালে ঠান্ডা অনুভূত হয়। তার কারণ যখন ইথার বা স্পিরিট ঢালা হয়, সেটা যেহেতু উদ্বায়ী তরল, তার জন্য বাষ্পায়নের জন্য মানে হাতের ওই অংশ থেকে লিন তাপ নেয়, ফলে হাতের ওই অংশ লিন তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে, তার জন্য ঠান্ডা অনুভূত হয়। সবচেয়ে ভালো তাপের পরিবাহী হচ্ছে রূপো, কেমন। ফিউজ তারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ফিউজ তারের গলনাঙ্ক কী হয়? কম হয়, আর রোধটা বেশি হয়। এগুলো ফিউজ তার সব ক্লাসে বোঝানো হয়েছে, যারা আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নিও। তাপ চ্যাপ্টারের সব ক্লাস দেওয়া হয়েছে, নোটসও দেওয়া হয়েছে, অবশ্যই দেখে নিও। উনুনের পাশে দাঁড়ালে তাপ আসে বিকিরণ পদ্ধতিতে, কেমন, উনুনের পাশে যদি দাঁড়ানো হয় বা উনুন আগুন জ্বলছে, যদি হাতটা দূরে দাও দেখবে গরম হয়, কিন্তু তোমার হাত আর আগুনের মাঝখানে যে বাতাসটা আছে সেটা কিন্তু অতটা গরম হয় না, তাই না? তাহলে এখানে মাধ্যম ছাড়াই উনুনের থেকে, আগুন থেকে তাপটা সরাসরি তোমার হাতকে গরম করে। এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে তাপের সঞ্চালন। ঊর্ধ্বপাতিত হয় মানে কঠিন জিনিস তাপ দিলে তরলে পরিণত না হয়, সরাসরি বাষ্পে পরিণত হয়, এমন উদাহরণ হচ্ছে কর্পূর, ন্যাপথলিন। ঊর্ধ্বপাতন সব বলা হয়েছে। তরল মোম কঠিনে পরিণত হলে আয়তন কীভাবে কমবে? আমি একটু আগে বললাম যে মোমটা যখন সলিড, কঠিন থেকে লিকুইডে যাবে তখন আয়তন বাড়বে,
তাই না? তাহলে মোম ধরো আমি নিয়েছিলাম 10, সেটা হয়ে গেল হয়তো তরল হলো তখন 11 সিসি হলো। এবার উল্টো প্রশ্ন দিয়েছে যে লিকুইড ছিল 11 সিসি, তাহলে তো যখন কঠিন হবে তখন কী হবে, কমবে, 10 হয়ে যাবে। তো সেটাই, তাহলে এখানে কি বলেছে, তরল মোম কঠিন হলে আয়তন কী হবে, তাহলে কমে গেল। ওকে, উল্টো জিনিসগুলো মনে রাখবে। যেমন বরফ, বরফ আমি আহ, বরফের ক্ষেত্রে কি হয়, বরফ যদি 110 সিসি নাও, 110 সিসি ধরো বরফ নাও, সেটা যখন জল হবে তখন 100 সিসি হয়ে যাবে। ঘুরিয়ে 100 সিসি যদি জল নাও, 100 সিসি যদি জল নাও, সেটা যখন বরফ হবে তখন 110 সিসি হবে। কেমন, সিসি মানে ঘন সেন্টিমিটার। এরপরে গলনে আয়তন কমে এমন উদাহরণ হচ্ছে বরফ, ঢালাই লোহা। নেক্সট, বরফ তাপের কুপরিবাহী, স্পিরিট হচ্ছে উদ্বায়ী তরল, তরলের উপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন দ্রুত ঘটে। ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 ক্যালোরি মানে 4.2 জুল। এসআইতে জলের আপেক্ষিক তাপ হচ্ছে 4200 জুল পার কেজি কেলভিন। এগুলো তোমরা হিসেব করে দেখবে, আশা করি পারবে করতে। 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2 জুল, সেটা বসাবে। আর গ্রাম থেকে যেহেতু কেজিতে যাচ্ছ, কেজি করছো এটা, তাই না, তাহলে 1000 দিয়ে গুণ হয়ে যাবে। এখানে 4.2কে 1000 দিয়ে গুণ করলে 4200 হবে। কেমন, এখানে জাস্ট এটা পার মানে নিচে আছে, এগুলো হিসেব করে দেখবে। অসুবিধা হলে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জানাবে। আর যারা পেড গ্রুপে আছো তারা হোয়াটসঅ্যাপে জানাতে পারো, কেমন, গ্রুপের মধ্যে জানাবে। জলে নুন মেশালে জলস্ফুটনাঙ্ক বেড়ে যায়, সিসা আর টিন মিশে ফিউজ তার তৈরি হয়, তার কারণে এখানে গলনাঙ্ক কমে যায়। বিশুদ্ধ পারদের হিমাঙ্ক হচ্ছে এখানে -39.5 ডিগ্রি সেলসিয়াস। কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে ঊর্ধ্বপাতন বলে। গলনের বিপরীত প্রক্রিয়া দারুণ ইম্পর্টেন্ট, কঠিনীভবন। বাষ্পীভবনের উল্টো হচ্ছে ঘনীভবন। পদার্থের অবস্থা পরিবর্তনের সময় উষ্ণতা অপরিবর্তিত থাকে। এরপর আর কোনো ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন নেই, এগুলো তোমরা ভালো মতোভাবে প্র্যাকটিস করবে। যারা ক্লাসগুলো দেখোনি, আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের এই চ্যাপ্টার থেকে 100% প্রিপারেশান হয়ে থাকবে। আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা প্রথমবার চ্যানেলটিতে এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের ক্লাস 8-এর পরিবেশ বিজ্ঞানের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে পুরনো ক্লাসগুলো তোমরা দেখে নিতে পারবে। বাকি সাবজেক্টের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া হয়েছে, বাকি সাবজেক্টের ক্লাস তোমরা সেই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। যখনই ম্যাম হিস্ট্রি জিওগ্রাফির ক্লাসগুলো প্রোভাইড করবেন সেগুলো তোমরা পাবে। এছাড়া প্রশ্নবিচিত্রার প্লেলিস্টের লিঙ্কও দিয়ে দিয়েছে, সেখানে প্রশ্নবিচিত্রার ক্লাসও আমাদের শুরু হয়ে গেছে, সেগুলো তোমরা প্লেলিস্ট অপশানে গিয়ে দেখে নিতে পারো। কেমন, তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।